এই মুহূর্তে সারা দেশ জুড়ে অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে। এই 2024 লোকসভা নির্বাচনে একদম অন্তিম পর্বে এসে আমরা পৌঁছেছি। ইতিমধ্যেই আপনার 6 দফার ভোট অর্থাৎ 6ষ্ঠ দফার ভোট সম্পন্ন হয়েছে এবং আগামীকাল অর্থাৎ 1 জুন 7ম তথা শেষ দফার ভোটও সম্পন্ন হয়ে যাবে। এই 7ম দফার ভোটকে কেন্দ্র করেই একটি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই দেখেছেন, দুদিন আগে মোদিজি কলকাতায় এসেছিলেন। মোদিজি এই বাংলার বুকে অর্থাৎ কলকাতার মাটিতে পা রেখেছিলেন এবং উনি এই কলকাতার মাটিতে পা রেখে আপনার দুটো জায়গায় উনি সভা করলেন আর একটি রোড শো করলেন। আপনারা দেখেছেন যে মোদিজিকে দেখবার জন্য মানুষের জনস্রোত, মোদিজিকে একবার দেখবার জন্য, ছুঁয়ে দেখবার জন্য, একবার চাক্ষুষ করার জন্য মানুষ কিভাবে কাতারে কাতারে লাখে লাখে মানুষ ভিড় জমিয়েছিলেন। এবং মোদিজি যখন ব্যারাকপুরে যখন সভা করলেন, সেই সভা থেকে বেশ কিছু বার্তা এই পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে উনি দিয়ে গেলেন এবং এই পশ্চিমবঙ্গের শাসক দলের যারা নেতা নেত্রী আছেন, এই তৃণমূল কংগ্রেস শাসক দলকে বেশ কিছু বার্তা দিয়ে গেলেন। উনি বললেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। উনি বললেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, মানে আমি না নিজে খাবো না কাউকে খেতে দেবো। কেননা বর্তমানে শাসক দলের যা দুর্নীতি, শাসক দল যেইভাবে দিনের পর দিন এই পশ্চিমবাংলার মাটিতে দুর্নীতি রচনা করেছে, সেই দুর্নীতিগ্রস্তদের উদ্দেশ্যে উনি বলে গেলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তার মানে ওই দুর্নীতিগ্রস্তদের জায়গা ওই একটাই জায়গা, মানে শ্রীঘরেই তাদের আসল জায়গা। উনি তাদেরকে শ্রীঘরে পাঠাবেন, এই বিশ্বাস আমরা বঙ্গবাসী আমরা করি। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই এই 7ম তথা শেষ দফার ভোটের প্রাক্কালে দাঁড়িয়ে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে যে কথাগুলো আজকে বলবো, সেই কথাগুলো একটু মন দিয়ে শুনবে। আগামীকাল 7ম দফা তথা শেষ দফার ভোটে আপনার এই বাংলায় 9টা কেন্দ্রে নির্বাচন রয়েছে এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্র, তার মধ্যে একটি এই যাদবপুর লোকসভা কেন্দ্র, যেখানে আমি থাকি। তো এই যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনার এবছর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। আপনারা দেখেছেন অতীতে মিমি চক্রবর্তীকে দাঁড় করিয়েছিল, উনি জিতেছিলেন 3 লাখেরও বেশি ভোটে এবং উনি আমাদের জন্য কিছু করেননি। সংসদে যাননি তো করবেনটা কি? তো তেমনি একজনকে, ওই একই গোত্রের একজনকে এবছরও দাঁড় করিয়েছে, মানে এবারেও দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে সায়নী ঘোষকে। তো সেই সায়নী ঘোষের ইতিহাস আপনারা হয়তো আমার থেকে বেশি ভালো জানেন, কিন্তু তাও আগামীকাল ভোটের প্রাক্কালে এসে, মানে একদিন আগে এসে আমি আপনাদেরকে সায়নী ঘোষের কিছু কর্মকাণ্ড মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আমি এই সোশ্যাল মিডিয়াতে এলাম। সায়নী ঘোষ মনে আছে আপনার? সায়নী ঘোষ আপনার একটা সময় বামপন্থায় বিশ্বাস করতেন, বাম মতাদর্শে বিশ্বাস করতেন। সেই মতাদর্শে বিশ্বাস করে উনি শিবলিঙ্গের উপরে কন্ডম পরিয়েছেন। উনি বলেছিলেন, আমি ভগবান মানি না। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি উনি অনেক মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন। উনি বুঝতে পেরেছেন যে আমি যদি আমাকে এই ভোটের বৈতরণী পার করতে হয়, তাহলে আমাকে মন্দিরে যেতে হবে। আমি সনাতনী মানুষদের যেই অপমান আমি অতীতে করেছিলাম, তার পাপস্খলন আমাকে করতে হবে, সেই পাপটা আমাকে ধুয়ে ফেলতে হবে। তার জন্য উনি মন্দিরে যাচ্ছেন, মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন। আমরা দেখেছি মায়ের মন্দিরে গিয়ে মায়ের সামনে উনি প্রার্থনা করেছেন যে মা, আমি যেন এই ভোট বৈতরণী খুব সহজভাবে পার হয়ে যেতে পারি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই সনাতনী মানুষ, যাদবপুর কেন্দ্রের সনাতনী মানুষদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এত সহজে ভুলে যাবেন। তৃণমূল কংগ্রেস করতে পারেন, সিপিআইএম করতে পারেন, যে কোনো দল করতে পারেন।
আপনার ঘরের স্বামীরা, মানে মায়েদের উদ্দেশ্যে বলছি, মহিলাদের উদ্দেশ্যে বলছি, নারীদের উদ্দেশ্যে বলছি, আপনার ঘরের স্বামী হয়তো তৃণমূল কংগ্রেস করে, আপনি তার স্ত্রী হয়ে স্বাভাবিক ব্যাপার আপনি তৃণমূলেই ভোটটা দেবেন। আপনার ঘরের আপনার পুরুষ মানুষটা সিপিএম করেন, আপনি স্বাভাবিক ব্যাপার আপনি আপনার ভোটটা আপনি সিপিআইএমকেই দেবেন। কিন্তু আপনাদের উদ্দেশ্যেই আমি বলছি যে একবার ভেবে দেখুন, যেই মানুষটা, যেই মহিলা, মানে এই সায়নী ঘোষ আপনার আমাদের সনাতনী ভাবনাকে আঘাত করেছে, সনাতনী সংস্কারের মানুষদের আহত করেছে, ব্যথিত করেছে, সেই মানুষকে ভোট দিতে যাওয়ার আগে একটিবার চিন্তা করবেন, একটিবার চিন্তা করবেন। কেননা এটাই সঠিক সময়, এটাই সঠিক সময় সায়নীকে যোগ্য জবাব দেওয়ার। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, যেই দলের মানুষই হন না কেন, যেই মতাদর্শের মানুষই হন না কেন, যেই ভাবধারার মানুষই হন না কেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একবার ভেবে দেখবেন যে এই সায়নী অতীত দিনে কী করেছে। শিবলিঙ্গের উপরে, মানে শিব, আমরা যাকে ভগবান মানি, সনাতনী ভাবধারার মানুষেরা যাকে ভগবান মানে, পরম আরাধ্য আমাদের ভগবান শিব, তার শিবলিঙ্গে উনি কন্ডম পরিয়েছেন। আপনারা সেই জিনিসটা ভুলে যাবেন না, সেই জিনিসটা ভুলে যাবেন না। আর আপনারা অতীতে দেখেছেন, আপনারা ওই যাদবপুর ইউনিভার্সিটির সামনে, যাদবপুরের রাস্তায় আপনার বামপন্থী ছাত্রছাত্রীরা আপনার শতরূপের সামনে আপনার ওম পতাকা পুড়িয়েছিল। আপনার এই ধর্মতলা মোড়ে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনার গোমাংস ভক্ষণ করেছে। তো এই গোমাংস ভক্ষণকারী এবং আমাদের হিন্দু ধর্মের প্রতীক ওম পতাকা, সেই ওম পতাকা যারা জ্বালিয়ে আমাদের হিন্দু ভাবধারাকে, হিন্দু ভাবাবেগে আঘাত দিয়েছিল, গোমাংস খেয়ে হিন্দু ভাবাবেগে আঘাত দিয়েছিল, সেই ধরনের রাজনৈতিক দলকে ভোট দিতে যাওয়ার আগে একটিবার ভেবে দেখবেন যে আমরা সঠিক জায়গায় আমাদের ভোটটা দিচ্ছি তো। কেননা এরা আমাদেরকে, আমাদের হিন্দু ধর্মের মানুষদেরকে, সনাতনী ধর্মের মানুষদেরকে এরা কিচ্ছু মনে করে না, কিচ্ছুটি মনে করে না। ভাবে যে হিন্দুদের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলি না কেন, হিন্দুরা অতি সহিষ্ণু, এরা যা বলবো সেটাই মেনে নেবে, এরা কোনো প্রতিবাদ করবে না। তাই এদেরকে ভোটটা দিতে যাওয়ার আগে আপনারা কিন্তু অতি গভীরতার সাথে একবার ভাবনা চিন্তা করে আপনাদের অতি মূল্যবান ভোটটা দান করবেন। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে হুমায়ুন কবির নামে মুর্শিদাবাদের এক তৃণমূল কংগ্রেস নেতা, উনি কি বললেন? উনি বললেন যে আমরা 70% আর তোমরা 30%, তোমরা মানে আমরা হিন্দুরা 30%, মানে মুর্শিদাবাদে এই মুহূর্তে মুসলিমরা সংখ্যাগুরু আর আমরা হিন্দুরা সংখ্যালঘু। যদিও আমি এই হিন্দু মুসলিম ধর্মে, হিন্দু মুসলিম তত্ত্বে বিশ্বাস করি না, কেননা আমি মনে প্রাণে আজও বিশ্বাস করি আমরা সবাই ভারতীয়, আমরা সবাই ভারতীয়। কেননা মুসলিমদের সংখ্যালঘু বলাতেও আমার আপত্তি আছে, মুসলিমদের সংখ্যালঘু বলাতে এই কারণেই আপত্তি আছে কেননা তারা ভারতবর্ষে বসবাস করে, ভারতবর্ষে যারা বসবাস করে তারা সকলেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সকলেই ভারতীয়। হিন্দু পরে, মুসলিম পরে, যে কোনো ধর্মের মানুষ পরে, আগে আমরা সকলে ভারতীয়, তারপরে আমরা সবাই যে যার ধর্মের মানুষ। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েই আপনার হুমায়ুন কবির বললেন যে এই 30% মুসলিমকে উনি গঙ্গায় ভাসিয়ে দেবেন। আপনারা ভেবে দেখুন কত সাহস, কতটা স্পর্ধা, কতটা ঔদ্ধত্য হলে পরে এই ধরনের একটা বয়ান, এই ধরনের একটা কথা, এই ধরনের একটা সম্প্রীতি নষ্ট হতে পারে, এই ধরনের একটা কথা উনি বলতে পারে। এবং তার জন্য তৃণমূল কংগ্রেসের কোনো নেতানেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী, মানে আমাদের পশ্চিমবাংলার যিনি সর্বময় কর্তা, যিনি সর্বোপরি কর্তা, তিনি পর্যন্ত, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত চুপ করেছিলেন। একটি বারের জন্য হুমায়ুন কবিরকে বললেন না যে আপনি যেই ধরনের কথা বলেছেন সেটা সম্প্রীতির জন্য, সম্প্রীতির পক্ষে ঠিক কথা নয়, তাই আপনি একবার আপনার ভুলটা স্বীকার করুন। কিন্তু উনি এই কথা বললেন না। কিন্তু আমরা দেখেছি যেই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার একটি সভামঞ্চে দাঁড়িয়ে যেই দিন এই কথাটি বললেন যে আমার কথা যদি আমি একবার শুরু করি, আপনার রামায়ণ, আপনার মহাভারত, আপনার কোরআন, আপনার
বাইবেল শেষ হয়ে যাবে, কিন্তু আমার কথা শেষ হবে না, আমার কথা শেষ হবে না। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই আপনার মুখ্যমন্ত্রীর এই কথা পরেই আপনার দেশের বিভিন্ন জায়গা থেকে, এই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে ইমামরা গর্জে উঠলেন এবং ওনারা বললেন যে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। উনি যদি ক্ষমা না চান তাহলে কিন্তু আমরা আগামী দিনে কঠোর অবস্থান নেব ওনার পক্ষে, আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব ওনার পক্ষে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা শুনে, ইমামদের এই বার্তা শুনে ভয় পেয়ে গেলেন এবং ভয় পেয়ে ড্যামেজ কন্ট্রোল করতে আপনার ববি হাকিমকে ফিল্ডে নামিয়ে দিলেন এবং ববি হাকিম তারপরে যেটা বললেন সেটা আরও ভয়ঙ্কর। ববি হাকিম ড্যামেজ কন্ট্রোল করতে নেমে উনি আরও সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সুরসুরি উনি দিয়ে দিলেন। উনি বললেন ববি হাকিম যে আমরা এই পশ্চিমবাংলায় আমরা ভালো মতন আছি, আমরা এই পশ্চিমবাংলায় সবাই একসাথে মিলেমিশে আছি, আমরা এই পশ্চিমবাংলায় যে যার মতন স্বাধীনভাবে থাকতে পারছি, স্বাধীনভাবে যে যার মতন যেটা ইচ্ছা খেতে পারছি। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আপনারা সেই কাজগুলো করতে পারবেন না, যে যার মতন যেটা ইচ্ছা খেতে পারবেন না, যে যার মতন স্বাধীনভাবে থাকতে পারবেন না। আপনারা বলুন তো, এই ভারতবর্ষের 17 থেকে 18টা রাজ্যে আপনার ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কোথায় দাঙ্গা হচ্ছে? কোথায় কে কি খেতে পারছে না? কোথায় কে কি পড়বে সেটা স্বাধীনভাবে পড়তে পারছে না? কিন্তু পশ্চিমবাংলায় দাঁড়িয়ে ববি হাকিম বললেন যে পশ্চিমবাংলায় তো এই মুহূর্তে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না, তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতা থেকে সরে যায় তাহলে এক এবং একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার গড়তে পারবে। তাই ভারতীয় জনতা পার্টির সরকার যেন পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হতে না পারে, প্রতিষ্ঠিত না হয়, তার জন্য বিজেপিকে ভয় পেয়ে, কার্যত বিজেপিকে ভয় পেয়ে উনি এই ধরনের কথাবার্তা বললেন। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই আপনারা দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোরআনের অপমান করলেন তখন এত প্রতিবাদ আন্দোলন রচনা হলো। আর হিন্দুদের পক্ষ থেকে উনি যে রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে এই কথা বললেন, তার জন্য কোনো প্রতিবাদ কিন্তু হিন্দুরা করল না, সনাতন ধর্মের মানুষেরা করলেন। কেন জানেন করলেন না? কেননা সনাতন ধর্মের মানুষেরা অতি সহিষ্ণু, তারা সহিষ্ণুতার সাথে সব কিছু বিচার করে দেখেন, তার জন্যই তারা কিছু বলবার প্রয়োজন বোধ করেননি। কেননা এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের অনেক কথাই সভামঞ্চে দাঁড়িয়ে বলেছেন, কিন্তু হিন্দুরা তার প্রতিবাদ করেনি, হিন্দুরা প্রয়োজন বোধ করেনি, তার জন্যই করেনি। কিন্তু আপনার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা দেখিয়ে দিলেন যে আমাদের ধর্মে যদি আঘাত করো তাহলে একদম সেই রাতেই আমরা বিড়ালের গলায় কোপ দেব, সেই রাতেই আমরা বিড়ালটাকে বাঁধবো। তার জন্যই ওনারা প্রতিবাদ করলেন। আমাদের কিন্তু মেসেজ দিলেন, আমাদেরকে কিন্তু শিক্ষা দিলেন মুসলিম সম্প্রদায়ের ইমামরা, মুসলিম ধর্মের ইমাম যারা আছেন তারা কিন্তু আমাদেরকে একটা শিক্ষা দিলেন, শেখালেন যে এইভাবেই প্রতিবাদ করতে হয়, এইভাবেই প্রতিবাদ গড়ে তুলতে হয়। তাহলে দেখবেন যে আপনাদের ধর্মের প্রতিও আর কেউ কোনোদিনও বলবার সাহস করে উঠতে পারবে না, যেটা ওনারা করে থাকেন। খুব ভালো কাজ করেছেন ওনারা যেটা করেছেন। এই যাদবপুরের কি হবে? দেখুন, প্রধানমন্ত্রী মোদী হবে এই নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই। প্রধানমন্ত্রী মোদী যে আবার তৃতীয়বারের জন্য হবেই এবং উনি তৃতীয়বারের জন্য সংসদের শপথ নেবেন, এই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যাদবপুরের কী হবে? যাদবপুরের সাধারণ মানুষদের কী হবে? মিমি চক্রবর্তী যাদবপুরের সাধারণ মানুষদের জন্য কিছু করেননি। আপনারা যদি আবার চান যে যাদবপুরের মানুষদের জন্য কোনো কাজের দরকার নেই, কোনো উন্নয়নের দরকার নেই, তাহলে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। সিপিএম সারা দেশে ক্ষমতায় আসতে পারবে না। সিপিএম সারা ভারতবর্ষ জুড়ে 30টা আসনের বেশি পাবে না। সুতরাং 30টা আসন নিয়ে কেউ সরকার প্রতিষ্ঠা করতে পারবে না। তো সুতরাং 30টা আসন নিয়ে যারা সরকার প্রতিষ্ঠা করতে পারবে না, এই যাদবপুর কেন্দ্রে দাঁড়িয়ে সিপিএমকে ভোট দেওয়ার কোনো মানে হয় না। সুতরাং আমাদেরকে যাকে ভোট দিলে যে আমাদের জন্য, যাদবপুরবাসীর জন্য কেন্দ্র থেকে উন্নয়নকে নিয়ে আসতে পারবে,
উন্নয়নকে ছিনিয়ে নিয়ে আসতে পারবে, সেই রকম একজন মানুষকে যাদবপুর কেন্দ্র থেকে নির্বাচিত করে পাঠাতে হবে। ভারতীয় জনতা পার্টির একজন প্রতিনিধিকে আমরা যদি নির্বাচিত করে পাঠাতে পারি, কেননা অতীতে আমরা কোনোদিনও এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে আমরা নির্বাচিত করে পাঠাইনি, তাই যাদবপুরের প্রকৃত উন্নয়ন আজ পর্যন্ত হয়নি। একবার পাঠিয়ে দেখুন, একবার ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে দেখুন, একবার বিজেপিকে বিশ্বাস করে দেখুন, দেখুন উন্নয়ন কাকে বলে, উন্নয়ন কিভাবে করতে হয়। তৃণমূলের দুর্নীতি তো আপনারা, আমি কি বলবো, তৃণমূলের দুর্নীতি আপনারা আমার থেকে ভালো জানেন। তৃণমূল কংগ্রেসটা যে একটা পুরোটাই দুর্নীতিগ্রস্ত দল, এটা আমার থেকে আপনারা ভালো জানেন। কিন্তু তাও আমি বলছি যে কয়লা, বালি, পাথর, গরু পাচার, সোনা পাচার, শিক্ষা দুর্নীতি, আপনার টেট দুর্নীতি, কর্পোরেশন দুর্নীতি, খাদ্য কেলেঙ্কারি, সর্বস্তরে দুর্নীতির কথা মাথায় রেখে আপনারা আগামী দিন ভোটটা দেন। এই দুর্নীতিগুলোর কথা মাথায় রেখে আপনারা কিন্তু ভোটটা দেবেন। আর আপনাদেরকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি একটা ছোট্ট একটা বার্তা দেব। এই যে আপনারা দেখলেন না, অতীতেও দেখেছেন যে এই রেমাল ঝড়টা আসলো, একটা রেমাল নামে একটা ঝড় আসলো। আমাদের কপাল খুব ভালো যে এই ঝড়টা সেইভাবে হয়নি, এই ঝড়টার তীব্রতা সেইভাবে ছিল না। আমরা অতীতে দেখেছি যেই ঝড়গুলো, সেই তীব্রতা এই ঝড়টার ছিল না। অতীতে আমরা ইয়াস দেখেছি, আমরা আয়লা দেখেছি, আমরা এই ঝড়গুলো তাণ্ডব দেখেছি, এবং সেই ঝড়গুলো যখন বাংলার উপর দিয়ে বয়ে গেছে, বাংলার কী ক্ষয়ক্ষতি হয়েছে সেই জিনিসগুলো দেখেছি। এবং সেই সময় আপনার কেন্দ্র থেকে যে সহযোগিতা এসছে, সেই সহযোগিতাগুলো তৃণমূলীরা লুটে পুটে খেয়েছে। এবার এই যে ঝড়টা এসেছিল, সেই সময়ও তৃণমূলের একজন নেতা নেত্রীর মুখে, একজন নেতা নেত্রীর জিভে জল এসেছিল যে আবার একটা ঝড় আসছে, আবার আমরা করে কমে খাবো, ঠিক আছে, আবার করে কমে খাবো। সেই সুযোগ আসছে, সেই সুবর্ণ সুযোগ আবার আসছে। যেইভাবে আমরা ডাল লুট করেছিলাম, যেইভাবে আমরা চাল লুট করেছিলাম, আটা লুট করেছিলাম, অর্থ লুট করেছিলাম, সেই একটা সুযোগ আবার আমাদের সামনে আসছে। আমাদের সামনে আবার দরজা খুলে যাচ্ছে, আবার একটা লুট। যেভাবে ত্রিপল চুরি হয়েছিল, যেইভাবে ত্রিপলগুলো সাধারণ মানুষদের জন্য এসেছিল, ঘর ভেঙে যাওয়ার পরে মানুষের জন্য ত্রিপল এসেছিল কেন্দ্র থেকে, অনেক শিল্পপতিরা, অনেক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে অনেকেই ত্রিপল তুলে দিয়েছিল সরকারের হাতে, কিন্তু সেই ত্রিপলগুলো তৃণমূলের নেতানেত্রীরা বেচে দিয়েছেন সাধারণ মানুষের, আপনার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দিয়ে পৌঁছায়নি, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দিয়ে পৌঁছায়নি, সঠিক ত্রাণ সঠিক জায়গায় গিয়ে পৌঁছায়নি। এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করে আগামী 1 জুন মানে আগামীকাল আপনারা ভোটটা দেবেন। এই সমস্ত কিছুকে মাথায় রেখে আপনারা দেখেছেন রাম মন্দির তৈরি হয়েছে, সারা দেশের মানুষ খুশি হয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষ খুশি হয়েছে। এমন কেউ নেই যে খুশি হননি। কিছু আপনার ওই বিরোধী মতাদর্শের মানুষ ছাড়া মোটামুটি মোটের উপরে দেশের 90 থেকে 95% মানুষ খুশি হয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কিন্তু খুশি হতে পারেননি কারা? সেই তালিকায় প্রথম নাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। কেননা সবাই যেখানে খুশি হয়েছেন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হতে পারেননি। কেননা উনি রামের নামেই উনি ভয় পেয়ে যান, ওনাকে জয় শ্রীরাম বললেই উনি ভয় পেয়ে যান। একটা সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছেন, মমতা ব্যানার্জিকে দেখে বললেন জয় শ্রীরাম, এতে খারাপই কী আছে বলুন তো? উনি তাতেও রেগে যান। আর রাম নামে কারা ভয় পায় সেটা তো আমরা খুব ভালো মতনই জানি। তাই রামের নামে ভয় যিনি পান, সেই দলটাকে, সেই মানুষটাকে একটি ভোটও নয়, একবার ভেবে দেখবেন এই পশ্চিমবাংলার বুকে যদি তৃণমূল সরকারকে পরাজিত করতে হয়, এই পশ্চিমবাংলার মাটি থেকে তৃণমূলকে যদি উৎখাত করতে হয়, শেকড় থেকে তুলে ওই বঙ্গোপসাগরের জলে বিসর্জন দিতে হয়, তাহলে এক এবং অদ্বিতীয় বিকল্প ভারতীয় জনতা পার্টি, অন্য কোনো রাজনৈতিক দল নয়। তাই আগামী 1 জুন আপনারা
এই দুর্নীতি দূর করতে এবং উন্নয়নকে সামনে রেখে, উন্নয়নকে লক্ষ্য করে, উন্নয়নকে লক্ষ্য হিসেবে বেছে নিয়ে উন্নয়নের লক্ষ্যে আপনারা আগামী 1 জুন ভোটটা, আপনাদের অতি মূল্যবান ভোটটা দেবেন, এই আশা আমি রাখছি। এবং সবশেষে বলি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার কাউন্টিংয়ের দিনটা ধরুন এই গত বিধানসভা নির্বাচনে আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমি বিশ্বাস করি যে মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিয়েছিল। মানে অধিকাংশ মানুষ, আপনার সংখ্যাগরিষ্ঠ মানুষ, মানে 100 জনের মধ্যে আপনার অন্তত 60 জন মানুষ সমগ্র বাংলা জুড়ে আপনার ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিয়েছিল। কিন্তু আপনার তৃণমূল কংগ্রেস কিন্তু কাউন্টিংয়ের দিন খেলা ঘুরিয়ে দিয়েছিল এবং সেটা ভারতীয় জনতা পার্টির যারা হাইকমান্ড আছে, ভারতীয় জনতা পার্টির যারা আর কি নেতৃত্ব স্থানীয় আছে, সেই বিষয়টা তারা বুঝে উঠতে পারেননি, তারা ধরতেও পারেননি। তৃণমূল এই জায়গায় একটা মাস্টার গেম তৈরি করে, মাস্টার প্ল্যান তৈরি করে আপনার তৃণমূল কংগ্রেস ভোট বৈতরণী পার করে ফের ক্ষমতায় ফিরে এসেছে, মানে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে এই মাস্টার প্ল্যানটাকে অ্যাপ্লাই করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে আপনার এই যে আগামী 4 জুন মানে 4th জুন, 4ঠা জুন যে আপনার ভোট গণনার দিন, সেই দিনটা কিন্তু ভারতীয় জনতা পার্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমি আপনার 2014 সাল থেকে প্রত্যেকটা ভোটে আমি ভোট গণনায় যাই এবং সেই অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে বলছি, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তাদের উদ্দেশ্যে এই বার্তা দিতে চাইছি যে আপনারা কিন্তু ভোট গণনার দিন আপনাদের চোখ খোলা রাখবেন এবং সাহস নিয়ে আপনার ওই ভোট গণনা কেন্দ্রে শুরু থেকে শেষ পর্যন্ত চারিদিকে চোখ রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দাঁড়িয়ে থাকবেন। নইলে কিন্তু এই তৃণমূল কংগ্রেস আপনার বিধানসভা ভোটে যেটা করেছিল, আপনার 4 রাউন্ড, 4র্থ রাউন্ড, 5ম রাউন্ড, 6ষ্ঠ রাউন্ডের পরেই আপনার হয় টাকা দিয়ে নয় ভয় দেখিয়ে আপনার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে আপনার বের করে দিয়েছিল। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে আপনার ভোট গণনা কেন্দ্র থেকে বের করে দিয়েছিল। বলা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তাকে, যারা প্রকৃত কার্যকর্তা, তাদেরকে কিন্তু অর্থ দিয়ে কেনা যায় না এবং ভয় দেখিয়েও আপনার বের করা যায় না এবং যায়ও নি। কিন্তু যারা বিভিন্ন মানে এই তৃণমূল কংগ্রেস থেকেই আপনার ভারতীয় জনতা পার্টিতে এসেছিল, সেই সব বিকিয়ে যাওয়া মানুষগুলো আপনার ওই সে আছেন না যে ভোট স্ট্র্যাটেজি মাস্টার, সেই ভোট স্ট্র্যাটেজি মাস্টার ভোটের আগে তৃণমূলের কিছু লোককে আপনার ভারতীয় ওই আইপ্যাক আর কি তৃণমূলের কিছু লোককেই আপনার বিজেপিতে ঢুকিয়ে দিয়ে সেই সকল মানুষদেরকে যখন বিজেপি আপনার ভোট গণনা কেন্দ্রে পাঠায়, সেই সকল বর্তমান বিজেপি কার্যকর্তাদের, মানে আগে তৃণমূল করতো, তৃণমূল থেকে বিজেপিতে আসার পরে যারা আর কি ওই গণনা কেন্দ্রে গিয়েছিল, তাদেরকেই একমাত্র টাকা দিয়ে এবং ভয় দেখিয়ে বার করে দিয়েছিল, টাকা দিয়ে কিনে দিয়েছিল। সেই সকল কার্যকর্তাদেরকেও আমি বলছি যে এবার কিন্তু ভোট গণনা কেন্দ্রে, এইবারও আছে তৃণমূলের অনেক কার্যকর্তা বিজেপিতে, তাদেরকে কিন্তু ভোট গণনা কেন্দ্রে পাঠাবেন না, বসাবেন না। আর সেই সকল কার্যকর্তারাই কিন্তু বিক্রি হয়ে যাবে বা সমস্তটাই গোটা, তারা কিন্তু বিজেপিকে বেচে দিয়ে চলে যাবে। তাই আমি বলছি এই ভোট গণনার দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেননা এই 2021 সালের বিধানসভা নির্বাচনের দিন আপনার এই আলিপুরের ভোট গণনা কেন্দ্রে আমি নিজে ব্যক্তিগতভাবে ছিলাম। সেখানে আমি দেখেছি একের পর এক অন্য দল থেকে আসা কর্মীরা, অন্য দল থেকে আসা কার্যকর্তারা একের পর এক চতুর্থ পঞ্চম আপনার ভোট কাউন্টিংয়ের পরই আপনার বেরিয়ে গেছে। এবং বাবুল সুপ্রিয় যিনি কিনা আপনার বর্তমানে তৃণমূল কংগ্রেসের
গেছেন প্লেইং 11-এ খেলবেন বলে, প্রথম একাদশে খেলবেন বলে বিজেপির সাথে গদ্দারি করে বিজেপি থেকে আপনার তৃণমূল কংগ্রেসে গেছেন। সেই বাবুল সুপ্রিয় পর্যন্ত 2021 সালের বিধানসভা নির্বাচনে আমাদের এই টালিগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী হয়েছিলেন এবং আপনার ষষ্ঠ সপ্তম রাউন্ড পর্যন্ত উনি ছিলেন, মানে 6-7 রাউন্ড পর্যন্ত উনি ছিলেন এবং তারপরে উনি কেটে পড়েছিলেন। যখন দেখেছেন যে উনি হেরে যাচ্ছেন উনি কেটে পড়েছিলেন। কেননা আমি জানি আমি 10th রাউন্ড মানে 10ম রাউন্ড পর্যন্ত আমি ওখানে উপস্থিত ছিলাম। সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি যে বাবুল সুপ্রিয় কেটে পড়েছিলেন। আশা করছি ভারতীয় জনতা পার্টির কোনো প্রার্থী এবার দেখছেন হেরে যাবেন, তাও আপনার ভোট গণনা কেন্দ্র ছেড়ে বেরোবেন না, এই আশা আমি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা প্রার্থীদের উপরে রাখি। কেননা আমি জানি যারা ভারতীয় জনতা পার্টি করেন তারা বুকে দম নিয়ে ভারতীয় জনতা পার্টি করেন। আমি নিজে একটা ছোট্ট আপনার ওয়ার্ড থেকে, ছোট্ট একটা পুরসভার ওয়ার্ড থেকে আমি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি যে আমিও কিন্তু হেরে গিয়েছিলাম, আমিও কিন্তু 95 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে ভোটে হেরে গিয়েছিলাম, কিন্তু আমি কিন্তু শেষ পর্যন্ত ছিলাম, আমি কিন্তু মাঝখান থেকে বেরিয়ে আসিনি। যখন দেখছি যে তৃণমূল কংগ্রেস আমার থেকে অনেকটাই এগিয়ে গেছে, আমার জেতার কোনো সুযোগ নেই, তথাপিও আমি কিন্তু শেষ পর্যন্ত আমার যারা ভোটে কাউন্টিং এজেন্ট ছিল তাদের পাশে ছিলাম, তাদেরকে সাহস দিয়েছিলাম, তাদেরকে ভরসা দিয়েছিলাম যে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের পাশে আছি, তোমরা চিন্তা করো না, তোমরা ভয় পেও না, আমি তোমাদের পাশে আছি। এবং শেষ পর্যন্ত আমি ভোট গণনা কেন্দ্রে দাঁড়িয়ে থেকে হেরে যাওয়ার পরেও আমি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে ভোট শেষ হওয়ার পরে তাদেরকে নিয়ে আমি বেরিয়ে এসেছিলাম, আমি নিজে একা বেরিয়ে যাই। এই আশা আমি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা প্রার্থীর কাছে আমি রাখছি যে আপনারা শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা কিনা ঝড়ে জলে রোদে পুড়ে আপনার ভারতীয় জনতা পার্টির পতাকাকে সর্বাগ্রে নিয়ে যেতে চায়, নিজের প্রাণের আত্মহুতি দিয়ে প্রাণের বিসর্জন দিয়েও ভারতীয় জনতা পার্টির পতাকাকে সর্বাগ্রে নিয়ে যেতে চায়, ভারতীয় জনতা পার্টির সরকারকে এই পশ্চিমবাংলার মাটিতে প্রতিষ্ঠা করতে চায়, সেই সকল যারা কার্যকর্তা যারা ওই দিন আপনার ভোট গণনা কেন্দ্রে যাবেন, ভোট গণনা করতে কাউন্টিংয়ের দিন যারা যাবেন, তাদের পাশে কিন্তু প্রার্থীরা থাকবেন। এই আশা রেখে, এই কামনা রেখে আজকে এই প্রতিবেদনটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয়।